নাম্বার 4টা নাম্বার। এটা হচ্ছে প্রধান শক্তি স্তর n বা প্রধান কোয়ান্টাম নাম্বার n, তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার l, তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এবং কি স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন যেদিকে ইলেকট্রন ঘূর্ণন ওটার উপর ভিত্তি করে s, স্পিন না কোয়ান্টাম নাম্বার। এটা 4টা কোয়ান্টাম নাম্বার। তো 4টা কোয়ান্টাম নাম্বার আমার হচ্ছে দ্বিতীয় টপিক। আমার যে টপিকগুলো আমি শেষ করছি মোটামুটি, সেই টপিকের সাপেক্ষে কোয়ান্টাম নাম্বারটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো ইন জেনারেল 4টা কোয়ান্টাম নাম্বার আমরা জানি কি, n, n হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নম্বর। l হচ্ছে সহকারী কোয়ান্টাম নম্বর, m হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নম্বর, আর s হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম নম্বর। অর্থাৎ কোয়ান্টাম নাম্বার থেকে আপনাকে প্রশ্ন দিতেই পারে। অর্থাৎ আপনার এসএসসি যারা 25 ব্যাচ আছে তাদেরও পরীক্ষাতে যেহেতু প্রথম পত্রেতে প্রথম অধ্যায়টা নাই, 4টা অধ্যায় আছে, এই অধ্যায় থেকে কিন্তু 2টা প্রশ্ন মাস আসবে, এবং কি ইভেন 26 ব্যাচ যারা আছে তাদেরও মোটামুটি আসবে, এবং কি অ্যাডমিশন তো অ্যাভেলেবেল এখান থেকে দিবে, তৃতীয় অধ্যায় থেকেও দিবে, এই অধ্যায় থেকেও দিবে। অর্থাৎ এই 4টা কোয়ান্টাম নাম্বার আপনাকে ভালোভাবে কি করতে হবে, আয়ত্ত করতে হবে। n l m s, n প্রধান কোয়ান্টাম নাম্বার বা প্রধান শক্তি স্তর বোঝাচ্ছে, l সহকারী, m হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বকীয়, s হচ্ছে স্পিন, ইলেকট্রনের দিকটা কোন দিকে। আচ্ছা, তো আসলে প্রথমে বুঝতে হবে যে এই জিনিসটা কেন, 4টা সংখ্যা আমি কেন বের করব। তো এই জিনিসটা একটু যদি আমি বুঝাই, যে ধরেন যে ধরেন এটা সোডিয়াম, এটা হলো সোডিয়াম, এটা হলো সোডিয়াম। সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে, তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, একটা একটা। দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকতে পারবে, 8টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা, পরের কক্ষপথে একটা। এখন আমাকে বললো যে এই 11 নম্বর ইলেকট্রনটার 4টি কোয়ান্টাম নাম্বারটা লেখো। প্রশ্ন করলো যে তৃতীয় কক্ষপথের জন্য 4টি কোয়ান্টাম নাম্বার লেখো, অথবা 11তম ইলেকট্রন, সোডিয়ামের 11তম ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম নাম্বার লেখো। বেসিক্যালি প্রশ্ন করতে পারে। তো আমার ইন জেনারেল আমার যেটা মনে হবে যে এটা আমি বের করে দিব, সূত্র আছে, কিছুক্ষণ পর আপনাকে দেখাবো, কিন্তু মেন কাহিনী হচ্ছে কেন বের করব, কেন। এখন আপনাকে যদি আমি বলি, এভাবে বলি যে আমাদের ধর একজন কুদ্দুস আছে, তো কুদ্দুসের যে পথে চলে সেটা একটা, কুদ্দুসের বাড়ি একটা, ধরুন কুদ্দুসের বাড়ি হচ্ছে মোল্লাবাড়ি, আর মোল্লাবাড়িতে তো ঘর একটা না, মোল্লাবাড়িতে ঘর হচ্ছে 5টা 6টা 10টা হতে পারে, 14টা হতে পারে, বা 7টা হতে পারে। তাহলে কোন ঘরে কুদ্দুস থাকে, কোন দিক করে কুদ্দুস শোয়, পশ্চিমমুখী করে শোয় নাকি উত্তর দিক করে শোয়, এটা তো দেখতে হবে। এই কুদ্দুস হচ্ছে ইলেকট্রন, কুদ্দুস কোন পথে চলে, কুদ্দুস কোন বাড়িতে থাকে, ওই বাড়ির কোন ঘরে থাকে, ওই ঘরে সে কিভাবে থাকে, এই 4টা জিনিস আপনি একদম ইন জেনারেল একটা ইলেকট্রনের 4টা জিনিস, যে ইলেকট্রন n দ্বারা বোঝাচ্ছে কোন কক্ষপথে সে হাঁটে বা চলে, এটা হচ্ছে n দ্বারা বোঝাচ্ছে অরবিট, n দ্বারা কি বোঝাচ্ছে অরবিট, অরবিট মানে কক্ষপথ, যে পথে ইলেকট্রন চলে তাকে বলে অরবিট। l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, বাট এটার অপর নাম হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। অরবিটাল হচ্ছে সে কোন বাড়িতে থাকে, অর্থাৎ যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা 99%, অর্থাৎ কুদ্দুস মানে ইলেকট্রন, কুদ্দুস যেখানে থাকে সেটা হচ্ছে কি l, অর্থাৎ বাড়ি। তাহলে কুদ্দুস কোথায় থাকে, কুদ্দুস মোল্লাবাড়িতে থাকে, তার বাড়ি মোল্লাবাড়ি, তাহলে মোল্লাবাড়িটা হলো l। তাহলে যেখানে ইলেকট্রন, যে পথে ইলেকট্রন চলে সেটা হচ্ছে অরবিট বা n, আর যেখানে ইলেকট্রন থাকে বা কুদ্দুস থাকে সেটা হচ্ছে আমার l, সহকারী কোয়ান্টাম নাম্বার। এখন আসেন তারপরে দেখবো যে কোন বাড়িতে থাকে, বাড়িতে তো বললাম মোল্লাবাড়িতে থাকে, কিন্তু কোন ঘরে থাকে, ঘর তো অনেকগুলো একটা বাড়িতে, কোন ঘরে থাকে সেটা আমি m দ্বারা বের করবো, এটা আমি m দ্বারা বের করবো। আর সে কিভাবে থাকে ওই ঘরের ভিতরে সেটা আমি s দ্বারা বের করবো, স্পিন নাম্বার দ্বারা বের করবো। বিষয়টা আপনার কাছে ক্লিয়ার কিনা, আপনি বুঝেন যে একটা ইলেকট্রন ঘুরতেছে, এইগুলো তৃতীয় কক্ষপথে ঘুরতেছে, তাহলে তৃতীয় কক্ষপথ কি 3, মানে তৃতীয় কক্ষপথ। তো তৃতীয় কক্ষপথ তো অনেকগুলো, 3s আছে, 3p আছে, 3d আছে, তাহলে p মোল্লাবাড়ি, p হচ্ছে চঙ্গালাগো বাড়ি, d হচ্ছে শুক্কাগো বাড়ি। এখন কোন বাড়িতে সে থাকে, আমি বললাম যে এসে থাকে, ভালো কথা, এসে থাকে, এস মানে কি মোল্লাবাড়িতে থাকে, ভালো কথা। আচ্ছা এল গেল, এই প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর গেল, 2টা গেল। এখন আমি বললাম তাহলে এখানে যে থাকে বাড়ি কয়টা,
যেহেতু এস বাড়ি হচ্ছে একটা, এক বাড়ি, বাড়ির নামে একটা, ঘরও একটা, তো সেই থাকে এস এ থাকে, তাহলে এস এর কোনো কি নাই আমার, অন্য কোনো বাড়ি নাই। যেমন আমার যদি পি হইতো, যদি আমি দিতাম 3p, তাহলে 3p তে বাড়ি কয়টা, 3p তে পি বাড়ি, পি হচ্ছে ধরুন কুদ্দুসদের বাড়ি বা শুক্কাদের বাড়ি, তো শুক্কাদের বাড়িতে পি ঘরে, পি বাড়িতে ঘর হচ্ছে তিনটা, যেমন পি এক্স আমরা লিখি, পি এক্স পি ওয়াই পি জেড, পি এক্স পি ওয়াই পি জেড, অর্থাৎ আমার এস বাড়িতে ঘর একটা, সেটা এস এ, বাট পি বাড়িতে ঘর হচ্ছে তিনটা, পি এক্স পি ওয়াই পি জেড, যা আমি এম থেকে পাবো, যা আমি এম থেকে পাবো। যেমন ডি, যদি 3D হইতো তাহলে এখানে হইতো, এখানে 3 হবে, যদি আমার 3D হইতো তাহলে হয়তো ঘর হইতো, যেমন ডি বাড়িতে ঘর হচ্ছে পাঁচটা, যেমন 3D এক্স ওয়াই, 3D ওয়াই জেড, 3D জেড এক্স, 3D এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3D জেড স্কোয়ার। দেখেন, তাহলে আপনাকে বলে দিল যে 3D তে সে থাকে, এখন 3D তে কোথায় থাকে, ঘর তো পাঁচটা, এই ঘরে থাকে, এই ঘরে থাকে, এই ঘরে থাকে, এই ঘরে থাকে নাকি এই ঘরে থাকে, তাহলে আপনি একটা চারটা কোয়ান্টাম নাম্বার দিয়ে মোটামুটি বের করতে পারতেছেন কি, আপনি বুঝতেছেন কিনা, মানে ক্লিয়ার কিনা বিষয়টা, এটা আপনাকে মাথায় একটু ভাবতে হবে। শুধু কোয়ান্টাম নাম্বার আমি ইন জেনারেল একদম পানির মতো সোজা, 9-10 বক্স ছিল, বক্স আকারে করাবো, ওটা কোনো সমস্যা নেই, আপনি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, কিন্তু আপনি এটা সোজাভাবে পারবেন। কিন্তু বোঝাটা হচ্ছে মাথায় ঢুকানো, যে আসলে আমি এই যে চারটা জিনিস শিখলাম, এই চারটা জিনিস দ্বারা আমাকে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, আসলে কি মেসেজ দিতে চাচ্ছে। তো মেসেজটা একটাই, সেটা হচ্ছে ইলেকট্রন কোন পথ দিয়ে ঘুরে, ইলেকট্রন কোন বাড়িতে থাকে, ইলেকট্রন কোন গড়ে অবস্থান করে, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন কোন দিকে, এই জিনিসটা বোঝাচ্ছে। অর্থাৎ আপনি যদি এস হয় বাড়ি একটা গড় একটা, যদি পি হয় এম এর মান হবে কয়টা, তিনটা, তো এম এর মান তিনটা যদি হয়, কেন হয় একবার দেখাচ্ছি, তিনটা হলে বাড়ি হবে, গড়ে বাড়ি হচ্ছে একটা, পি বাড়ি, পি বাড়িতে গড় কয়টা, তিনটা। যদি ডি হয় সেক্ষেত্রে এম এর মান হবে পাঁচটা, তাহলে কোন কোন গড় হবে, ডি এক্স ওয়াই ওয়াই জেড জেড এস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, অর্থাৎ বাড়ি হবে পাঁচটা। আর যদি যদি হয় 4f, তাহলে চতুর্থ, যেমন 3f হয় না, তো কেন হয় না এটাও দেখবো, যে 2d হয় না, 3f কেন হয় না এটাও দেখবো একটু পরে। তো আপনার এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি আপনি বুঝতে পারবেন যখন আপনি বেসিক্যালি বুঝবেন। তাহলে এফ যদি থাকে, এফ এর তো বাড়ি হচ্ছে 7টা, তো 7টা বাড়ির কোনখানে থাকে, কোনখানে থাকে, আপনি এই জিনিসটা কি করতে হবে, ক্লিয়ারলি বুঝতে হবে যে কোনখানে থাকে। এখন আমরা একটু ব্যাখ্যা করি, তাহলে আমার এন এল এম এস এই চারটা জিনিস আমাকে কি করতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তো আমরা এল বের করার সূত্রটা লিখতেছি, এল ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত, এটা হলো একটা সূত্র, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা আপনার 9-10 এ করার কথা, যদি আপনি তৃতীয় অধ্যায় করেন 9-10 এ করার কথা, তৃতীয় অধ্যায়। তো এল ইকুয়াল টু, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা আমি বললাম যে ইলেকট্রনের বাড়ি 0 থেকে n-1 পর্যন্ত। এখানে একটু সাইড নোট রাখতে পারেন আপনি, সেটা হচ্ছে এল এর মান যদি হয় 0, সেক্ষেত্রে সেটা হবে এস নির্দেশ করে, এল এর মান যদি 1 হয় সেটা পি নির্দেশ করে, এল এর মান যদি 2 হয় সেটা ডি নির্দেশ করে, এল এর মান যদি 3 হয় সেটা এফ নির্দেশ করে। ওকে, তো আমরা এল ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত, তো এল এর মান যদি হয় 0 তাহলে আমি ধরবো যে এস অরবিটাল, এল এর মান যদি 1 হয় তাহলে পি অরবিটাল, এল এর মান যদি ডি হয় তাহলে, এল এর মান যদি 2 হয় তাহলে ডি অরবিটাল, এল এর মান যদি 3 হয় তাহলে হচ্ছে এফ অরবিটাল। অর্থাৎ আপনার বাড়ি সম্পর্কিত যে তথ্যটা আমি বলতেছি, যে এল এর মান যদি হয়, এন এর মান যদি হয় 3, মানে তৃতীয় শক্তি স্তর, তাহলে তৃতীয় শক্তি স্তরে কি হবে, তৃতীয় শক্তি স্তর আমরা দেখি কয়টা আমার ঘর আছে, 0 থেকে 3-1 পর্যন্ত, তাহলে 0 থেকে কত পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, তাহলে 0 থেকে 2 পর্যন্ত কে কে আছে, 0 থেকে 2 পর্যন্ত আছে 0 1 2, দেখেন 0 আছে, 0 থেকে 2 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 0 আছে, 1 আছে আর 2 আছে, তাহলে 0 থাকা মানে হচ্ছে এখানে s অরবিটাল আছে, 1 থাকার মানে হচ্ছে p অরবিটাল আছে, আর 2 থাকার মানে হচ্ছে d অরবিটাল আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে কি কি থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে থাকতে পারে আমার 3s 3p 3d। তাহলে যদি বলে তৃতীয় শক্তি স্তরে কেন 3f নাই, অর্থাৎ প্রশ্ন আসতে পারে আমার যে 3f নাই কেন, অর্থাৎ 3f অনুপস্থিত কেন, 3f অনুপস্থিত হচ্ছে এল এর মান আমার 3 আসে নাই, এল এর মান আসছে কি 0 আসছে, 1 আসছে আর 2 আসছে। 0 আসার মিনিং হচ্ছে যে এল এর মান হচ্ছে, এল এর মান 0 আসার মিনিং হচ্ছে s অরবিটাল, এল এর মান 1 আসার মিনিং হচ্ছে fp অরবিটাল, এল এর মান 2 আসার মিনিং হচ্ছে d অরবিটাল। যেহেতু এল এর মান 3 নাই, তাহলে f অরবিটাল অনুপস্থিত। এরকম অনেক প্রশ্ন আছে যে 2d অরবিটাল অনুপস্থিত কেন, তো 2d অরবিটাল অনুপস্থিত কেন, তাহলে 2d এটার মিনিং হচ্ছে যে 2d অর্থাৎ n এর মান হচ্ছে 2, তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এখানে হবে 2 - 1 মানে 1, তাহলে 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ কি হবে 0 আর 1 হবে,
0 থেকে 1 পর্যন্ত 0 আর 1 হবে। তাহলে যদি 0 হয় সেটা হচ্ছে s অরবিটাল, যদি 1 হয় p অরবিটাল। এখানে কিন্তু d অরবিটাল অনুপস্থিত। তাহলে যদি আপনার n এর মান 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে সেটা হবে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত যদি হয়, 0 থেকে 1 পর্যন্ত দুইটা সংখ্যা 0 আর 1। 0 এর জন্য s, 1 এর জন্য p, 1 এর জন্য p। তাহলে আমার এটা থাকবে না। এই জন্য আমার দ্বিতীয় শক্তি স্তরে 2s আর 2p আমি দেখতে পাই, বাট 2d আমি দেখতে পাই না। তাহলে এটা কিন্তু প্রশ্ন, খ নম্বর অনুধাবন প্রশ্নতে আসে যে আপনার 2d অনুপস্থিত কেন? 2d অনুপস্থিত হচ্ছে সূত্রের কারণে। তাহলে l ইকুয়াল টু 0 থেকে n-1 পর্যন্ত। সেক্ষেত্রে আমি l অর্থাৎ একটা কক্ষপথে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ কয়টা বাড়ি থাকতে পারে? তাহলে l এর মান যদি 2 হয়, বাড়ি হবে দুইটা, s এবং কি p। একটু আগে দেখলাম যদি 3 হয় বাড়ি হবে তিনটা, সেটা হচ্ছে SPD। আর যদি 4 হয়, এল এর মান যদি 4 হয়, এল এর মান যদি আপনার 4 হয়, তাহলে আমরা একটু দেখি কয়টা হয়। অর্থাৎ n এর মান যদি 4 হয়, n এর মান 4, তাহলে 4 - 1 মানে 3 পর্যন্ত, তাহলে 0 1 2 3 পর্যন্ত। তাহলে যদি n এর মান 4 হয়, n এর মান যদি 4 হয়, তাহলে আমি পাবো 0 1 2 3, 0 1 2 3 4 হবে না, সরি 4 তো এখানে নাই। 0 থেকে 3 পর্যন্ত। তো 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে 0 1 2 3। তাহলে 0 হলে s অরবিটাল আছে, p হলে 2 1 হলে p অরবিটাল আছে, 2 হলে d অরবিটাল আছে, আর 3 হলে f অরবিটাল আছে। অর্থাৎ চতুর্থ কক্ষপথে সবাই আছে, s আছে, p আছে, d আছে, f আছে, আর সবাই আছে। এখন আমি যদি আরেকটু কক্ষপথ বাড়াই, অর্থাৎ পঞ্চম কক্ষপথের জন্য, যদি আমি পঞ্চম কক্ষপথের জন্য চিন্তা করি, তাহলে n এর মান হবে 5। একটু ইরেজ করে দিচ্ছি এই জিনিসটা। n এর মান হবে 5। n এর মান যদি 5 হয়, তাহলে হচ্ছে 5 - 1 অর্থাৎ 4। তাহলে কি থাকবে? 0 1 2 3 4। বাট আপনার কিন্তু গড় হচ্ছে সর্বোচ্চ 4টাই, s p d f, s p d f। অর্থাৎ আপনার s p d f এর বাইরে থাকতে পারে না। যদি 4টার বেশি হয়, 1 2 3 4 5টা আছে, সেক্ষেত্রেও কিন্তু হবে কি? সেক্ষেত্রে হবে আপনার যেহেতু n এর মান 5, সেক্ষেত্রে হবে 5s 5p 5d আর হচ্ছে 5f, এইটুকু হবে। 5টা থাকলে কিন্তু 5f এর পরে অন্য কোনো সংখ্যা আসবে না। অর্থাৎ 4টা 5টা থাকুক, 6টা থাকুক, যেটাই থাকুক, যেমন 6s 6p 6d 6f এভাবে হবে। অর্থাৎ আপনার পরবর্তীতে যদি মান বাড়ে, অর্থাৎ এখানে গড় হওয়ার কথা আমি বলতেছি যে 1 2 3 4 5টা, বাট এখানে গড় দেখাচ্ছে 4টা, অর্থাৎ 5 6 7 যেটাই আসুক গড় হবে 4টা করে, যেহেতু আমার SPDF এর বাইরে আর কিছু নাই। এই জিনিসটা আপনারা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন জিনিসটা। এখন আমি এল এর মান বের করেছি, এল এর মান বের করার পরে আপনার সরি একটু ওকে, একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইরেজ হয়ে গেছে পুরোটা। তো আমরা এল এর মান বের করলাম। তো এল এন দিয়ে হচ্ছে কোন কক্ষপথে ঘুরে, এই জিনিসটা আমরা সহজেই বের করতে পারতেছি। তারপর হচ্ছে বাড়িগুলো বের করলাম যে এন এর মান যদি 1 হয় কয়টা কি হবে, এন এর মান 2 হলে কি হবে, 3 হলে কি হবে, 4 হলে কি হবে, মানে ঘর কয়টা। যেমন আমি দেখছি যে 3 হলে আমার ঘর হচ্ছে 3টা, 0 1 2, অর্থাৎ 3টা ঘর। এন এর মান যদি 2 হয়, তো দ্বিতীয় কক্ষপথে 3টা ঘর থাকতে পারে, 1 2s 2p 2s 2p, দুইটা n এর মান 2 হলে দুইটা ঘর 2s আর 2p, 3 হলে তিনটা ঘর 2s 2 3s 3p 3d। তো এরকম ভাবে আমি l এর মানটা বের করে এই জিনিসটা বের করতে পারি। এখন পরবর্তীতে যদি আমি দেখি যে আপনার m এর মান কিভাবে বের করব, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেক্ষেত্রে একটা সূত্র আছে, m = 0 থেকে +- l পর্যন্ত। তো m = 0 থেকে +- l পর্যন্ত, এটা একটা সূত্র। তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা l এর উপর নির্ভর করে, অর্থাৎ সহকারী কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করে। তাহলে যদি আমার 0 থেকে আমার l এর মান যদি হয় 0 হয়, তাহলে হচ্ছে আমার s অরবিটাল, p হলো হচ্ছে 1, s এর মান হবে 1, আর যদি d হয় l এর মান হবে 2, f হলে l এর মান হবে 3। ধরলাম যে আমি p অরবিটাল, তাহলে প্লাস মাইনাস কত হবে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে +1 - 1 আমরা 6 এর সংখ্যা রেখা করেছি, তাহলে কি হবে -1 0 আর হচ্ছে +1। অর্থাৎ আমি কিন্তু p বাড়িতে গেছি, p বাড়িতে 3টা ঘর পেয়েছি। আমি বলছি m মানে হচ্ছে ঘর, তাহলে p বাড়িতে 3টা ঘর কি হবে, px py pz। এই যে আমরা এতদিন পর্যন্ত জেনে আসছি যে p অরবিটালে 3টা ঘর রয়েছে, px py pz। এটা কেন বলি, কারণ হচ্ছে m থেকে আসছে জিনিসটা।
প্লাস মাইনাস 1 দিলে -1 0 +1, -1 মানে px, 0 মানে py, +1 মানে হচ্ছে pz। অর্থাৎ জিনিসটা আপনি বুঝছেন কিনা দেখেন। যে আপনার যে আমি বললাম যে যেমন এখানে দিলাম যে আমি 3p4, এই এখানে 3 নাম্বার ইলেকট্রনের জন্য m এর মানটা বের করো। তাহলে আপনার n কত হবে? n হবে 3, n হবে 3। যেহেতু p, l হবে কত? l হবে 1। আর l যদি 1 হয় m হবে কত? +-1। তাহলে p তে কয়টা ঘর থাকতে পারে? তাহলে 3px, 3py, 3pz। অর্থাৎ এই যে আমি p তে p বাড়িতে 3টা ঘর লিখলাম, কি অনুসারে লিখলাম? সেটা m অনুসারে লিখছি। m এর ভিতরে মান 3টা আছে, এজন্য 3টা ঘর। এখন যদি d হতো তাহলে কি হইতো? d হলে d এর মান কত? l এর মান কত আসতো? l এর মান আসতো 2। তখন যদি d হইতো তখন l এর মান কত আসতো? 2। যদি 2 আসতো, যদি 2 আসতো আপনার দেখেন, তাহলে প্লাস মাইনাস যদি 2 হইতো তাহলে কি হইতো? -2, -1, 0, +1, +2। দেখেন, তাহলে l এর মান 2, l এর মান 0 মানে s, l এর মান 1 মানে হচ্ছে p, l এর মান 2 মানে d, l এর মান 3 মানে f। তাহলে l এর মান আমি 2 বসেছি, তাহলে কয়টা ঘর আসলো? d বাড়িতে কয়টা ঘর? 5টা ঘর। তাহলে আমি জানি যে d বাড়িতে 5টা ঘর কি কি, সেটা আমরা আগেও শিখছি, ক্লাস 9 10 শিখছি। দেখেন, তাহলে সেটা কি? dxy, dyz, dzx, dx স্কয়ার y স্কয়ার, dz স্কয়ার। একইভাবে আপনি যদি দেখেন 3 দেন f এর জন্য 7টা ঘর আসবে। তাহলে আমার f এ হচ্ছে 7টা ঘর, d তে হচ্ছে 5টা ঘর, একটা ঘরে 2টা করে ইলেকট্রন থাকতে পারে। এই যে ক্যালকুলেশনের মাধ্যমে আমি কিন্তু সহজেই দিয়ে দিতে পারতেছি। তাহলে আপনি বুঝেন জিনিসটা যে n মানে কি? n মানে হচ্ছে ইলেকট্রনটা কোন কক্ষপথে ঘুরে, এইটা। তারপর l মানে কি? l মানে হচ্ছে সে কোথায় অবস্থিত, 99% অঞ্চল। ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনাময় 99% সম্ভাবনাময় অঞ্চলকে সহকারী কোয়ান্টাম নাম্বার বলে, মানে এল বলে। তাহলে এল যেটা, সেটা হচ্ছে ইলেকট্রনের ঘর। তাহলে ইলেকট্রনের ঘর বাড়ি, এল হচ্ছে ইলেকট্রনের বাড়ি। বাড়ির ভিতরে কোন ঘরে থাকে? সে কি px এ থাকে, py তে থাকে, pz এ থাকে? p মানে অরবিটাল, অর্থাৎ ঘর, বাড়ি। বাড়ির কোন ঘরে থাকে? x তম ঘরে থাকে, y তম ঘরে থাকে, নাকি z তম ঘরে থাকে? তাহলে সেটা বের করার জন্য আমাকে m বের করতে হবে। সেটা d এর ক্ষেত্রে 5টা ঘর, f এর ক্ষেত্রে হচ্ছে 7টা ঘর। তাহলে এই হলো ক্লিয়ারেন্স আপনার জন্য যে এই যে আমি 4টা মানটা বের করলাম, আমি কিছুক্ষণ পর সৃজনশীল একটা করাবো, সেটা আলাদা কথা। কিন্তু মেন কাহিনী হচ্ছে আপনার যে n দ্বারা কি বোঝাচ্ছে, l দ্বারা কি বোঝাচ্ছে, m দ্বারা কি বোঝাচ্ছে, s দ্বারা কি বোঝাচ্ছে। তাহলে আমি বুঝলাম যে প্রত্যেকটা ঘরে 2জন থাকতে পারে, সর্বোচ্চ 2জন। তাহলে এখানে থাকতে পারে 2জন, এখানে থাকতে পারে 2জন, এখানে থাকতে পারে 2জন। তাহলে p অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টা। তাহলে দেখেন, একটা করে 2টা করে পুরো পিতে থাকতে পারে কয়টা? 3টা করে 2টা করে 6টা, 6জন থাকতে পারে, 6টা ইলেকট্রন থাকতে পারে। একইভাবে ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা। তাহলে গড় কয়টা? 5টা। তাহলে 2টা করে কয়টা থাকতে পারবে? 10টা ইলেকট্রন থাকতে পারবে। অর্থাৎ গড় হচ্ছে 5টা, একটা করে 2টা করে ইলেকট্রন থাকবে, 5টা করে 10টা ইলেকট্রন থাকবে। আমরা জানি যে D10, অর্থাৎ ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টা, এফ 14, কারণ 7টা গড় আছে এফ এ, তাহলে থাকতে পারবে ইলেকট্রন 14টা। তো জিনিসগুলো আসলে ফিল করার বিষয় আমি মনে করি যে আসলে কেন আমি বের করতেছি, কি জন্য বের করতেছি। তো আমি যদি একটু প্রশ্ন, একটু ক্যালকুলেশন, একটা প্রশ্ন সলিউশন করি, যদি একটা প্রশ্ন সলিউশন করি, যেমন আমাকে বললো, এটা বোর্ডও আসছে, চিটাগাং বোর্ড 2023 মেবি, চিটাগাং বোর্ড, হ্যাঁ 2023 আসছে, যে আমাকে বললো যে সর্বশেষ শক্তি স্তরের জন্য আমার কোয়ান্টাম নাম্বারগুলো বের করো। সর্বশেষ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করো, 1 2 3। আচ্ছা, তো আমার বললো যে 4টা আছে। তো সর্বশেষ কক্ষপথ কোনটা? 1 2 3 4। অর্থাৎ 4 নাম্বার শক্তি স্তরের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করো। আমাকে ডিরেক্ট চট্টগ্রাম বোর্ড 2023 আছে যে সর্বশেষ শক্তি স্তরের জন্য কোয়ান্টাম নাম্বারগুলো বের করো। তো আমরা এখন পর্যন্ত তো অনেক জিনিসে শিখলাম, বাট আমরা পরীক্ষাতে আনসার করতে হবে। তো অ্যান্সারটা কিভাবে করব, এই জিনিসটা একটু আমরা দেখি। তো আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে 4 নাম্বার কক্ষপথের জন্য, মানে n এর মান 1 2 3 4, n এর মান 4 এর জন্য, n এর মান যদি 4 হয়, সেই ক্ষেত্রে এটার কোয়ান্টাম নাম্বারগুলো কিভাবে হবে, এই জিনিসটা যদি বলে, বা 4টি কোয়ান্টাম নাম্বার বের করো, সেক্ষেত্রে আমরা কিভাবে বের করব দেখেন। সেক্ষেত্রে আপনাকে আমি বলে দিচ্ছি যে আপনি 6টা গড় করবেন, এ বরাবর আপনি 6টা গড় করবেন। প্রথম ঘরে থাকবে হচ্ছে n, প্রধান শক্তি স্তর। দ্বিতীয় ঘরে থাকবে l, আপনি বাংলাতে লিখবেন প্রধান শক্তি স্তর ব্র্যাকেটে n লিখবেন, l সহকারী কোয়ান্টাম নাম্বার,
ব্র্যাকেটে এল লিখবেন, আমি সংক্ষিপ্ত ভাবে লিখতেছি। তারপর লিখবেন চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার মানে এম, তারপর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার মানে এস, তারপর অরবিটাল সংখ্যা, অরবিটাল সংকেত বা সংখ্যা দিতে পারেন, তারপর হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা। এখানে আপনি আরেকটা বাড়াইতে পারেন, সেটা হচ্ছে আপনি অরবিটালের সংকেতটা কিরকম হবে এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এন এর মান চতুর্থ কক্ষের জন্য এন এর মান কত 4, এন এর মান যদি 4 হয় এর মান কত 0 থেকে n 1 পর্যন্ত, মানে 0 থেকে 3 পর্যন্ত, তাহলে কয়টা আসবে 0 1 2 3, অর্থাৎ আমার মান আসতেছে 4টা, 0 1 2 3। 0 যদি হয় সেক্ষেত্রে দেখেন বিষয়টা ক্লিয়ার করেন, আপনি এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, অ্যান্সারটা ঠিক যেভাবে দিচ্ছি ওভাবে আপনি দিবেন। যদি 0 হয় এর মান কত হবে, এল এর মান যদি 0 হয় এর মান হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে 0 প্লাস মাইনাস 0 মানে এটা, প্লাস মাইনাস 1 মানে কত -1 0 প্লাস 1, এটা হবে -2 -1 0 প্লাস 1 প্লাস 2, আর এটা কত হবে -3 -2 -1 0 প্লাস 1 প্লাস 2 প্লাস 3। এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন, যদি 3টা হয় প্লাস মাইনাস 3 পর্যন্ত, যদি 2টা হয় প্লাস মাইনাস 2 পর্যন্ত, যদি 1 হয় প্লাস মাইনাস 1 পর্যন্ত, আর প্লাস মাইনাস 0 মানে 0, প্লাস 0 মাইনাস 0 মানে 0। তাহলে এখানে এই এক ঘর কয়টা, একটা ঘর কয়টা, 3টা ঘর কয়টা, 5টা ঘর কয়টা, 7টা, প্রত্যেকটা ঘর বোঝাচ্ছে, আলাদা আলাদা ঘর বোঝাচ্ছে। তাহলে এখানে একটা ঘরে থাকতে পারে কয়টা ইলেকট্রন, 2টা, তাহলে একটা যদি প্লাস হাফ হয় আরটা হবে মাইনাস হাফ, তাহলে এখানে 3টা ঘরে কয়টা থাকবে, একটা যদি প্লাস হাফ হয় আরটা হবে মাইনাস হাফ, মানে 6টা থাকতে পারবে। আর এখানে থাকতে হবে 5টা, আর এখানে থাকতে হবে 7টা, 7টা। তাহলে অরবিটাল সংখ্যা কয়টি, একটি, এখানে কয়টি, 3টি, এখানে কয়টি, 5টি, এখানে কয়টি, 7টি। তাহলে একটাতে কয়টা থাকতে পারে, একটাতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টা, তাহলে এখানে থাকতে পারে কয়টি, এখানে থাকতে পারে আমার 2টি, এখানে থাকতে পারে কয়টি, 6টি, এখানে থাকতে পারে 10টি, এখানে থাকতে পারবে 14টি। মোট কত, মোট আপনি যোগ করে নিচে দিয়ে লিখে দিতে পারেন, মোট হচ্ছে আমার ইলেকট্রন থাকবে হচ্ছে 32টি। মোট ইলেকট্রন কয়টি, 32টি ইলেকট্রন। এটা হচ্ছে আমার কুমির চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্নের আনসারটা। তাহলে আপনি বিষয়টা দেখেন, আপনি সূত্র তো আমার মাথায় আছে, সূত্র আপনাকে শেখানো হয়েছে। তাহলে যদি 4 হয়, n এর মান যদি 4 হয়, l এর মান হবে কি 0 থেকে n-1 পর্যন্ত, তাহলে 4 - 1 মানে 3 পর্যন্ত, 0 থেকে 3 মানে কয়টা আসবে, 0 1 2 3, 4টা মান আসবে, 0 একটা, 1 একটা, 2 একটা, 3 একটা। তাহলে আপনি যদি অরবিটালের সংকেত লিখতে চান লিখতে পারেন। তাহলে কি হবে এটা 4s 4p 4d 4f। যদি চান যে আমি অরবিটালের সংকেত লিখবো সেক্ষেত্রে একটা বক্স একটা কলাম আপনি বাড়াইতে পারেন, সমস্যা নাই। তাহলে 0 তে s এ কয়টা ইলেকট্রন থাকবে, 2টা, এটা হচ্ছে p, p তে কয়টা ইলেকট্রন থাকবে, 6টা, একখানে 2টা, 3 দুগুণে 6, d তে কয়টা, 5টা, 5 দুগুণে, d তে হচ্ছে 5টা অরবিটাল, 5 দুগুণে 10, আর 7টা, f হচ্ছে 7টা, 7 দুগুণে 14টা। ওকে, আশা করি জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি এখন আরেকটু আগে একটু সৃজনশীল করার চেষ্টা করব। ওকে, সৃজনশীলটা করার আগে আসলে আমাকে এখানে আরেকটু সূত্রগুলো শিখতে হবে, যে থিওরিগুলো শিখতে হবে। তো আমার থিওরি ভিতরে এখানে কয়েকটা থিওরি আছে, এটা হচ্ছে আব্বাউল নীতি, আর দ্বিতীয়টা হচ্ছে হুন্ডের নীতি, তৃতীয়টা হচ্ছে আমার পাউলির বর্জন নীতি। তো বেসিক্যালি আব্বাউ নীতি একটা, আব্বাউ হচ্ছে একটা জার্মান শব্দ। তো আব্বাউ কি বলছে যে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে, কোন অরবিটালে পরে প্রবেশ করবে, এই জিনিসটা তিনি ব্যাখ্যা করেছেন। আসলে আব্বাউ তো বিজ্ঞানী না, তিনি বললাম এটা হচ্ছে জার্মান শব্দ, ওটা হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ কার পরে কার ইলেকট্রন প্রবেশ বা কোনটাতে ইলেকট্রন প্রবেশ করবে। তো বেসিক্যালি যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার আব্বাউ নীতি অনুসারে সর্বনিম্ন শক্তিস্তর যারা আছে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে সর্বোচ্চ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, এই হলো নীতি। তাহলে আমাকে প্রশ্ন করতে পারে তাহলে 4s আর 3d এর মধ্যে 3d তে ইলেকট্রন আগে না গিয়ে 4s এ গেল কেন? ইন জেনারেল কথা, আমি n আর l এর মান বের করব, বের করে দেখব 4s এর জন্য, 4s এর জন্য n প্লাস l, n এর মান কত 4, s এর মান কত, যেহেতু l এর মান s এর জন্য 0 তাহলে হচ্ছে 4, আর 3d এর জন্য কি হবে, 3d এর জন্য হবে আমার n প্লাস l এর মানটা বের করব, n এর মান হচ্ছে 3, l এর মান হচ্ছে 2, তাহলে হচ্ছে 5। তাহলে দেখেন আব্বাউ নীতি অনুসারে এটার মান 5, এটার মান 4, যার কারণে 3d তে ইলেকট্রন আগে না গিয়ে 4s এ গেছে, কারণ মান ছোট, এটার মান কম, যার মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। সিম্পল কিনা বুঝার, সিম্পল জিনিস কিনা এই জিনিসটা। আব্বাউ নীতি 99% কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে এই জিনিসটা। কিছু কিছু ক্ষেত্রে যেমন আপনার এখানেও যদি 4 হয় এখানেও 4 হয়, তাহলে কোনখানে আগে প্রবেশ করবে, বা এখানেও 5 এখানেও 5, যেমন আপনাকে আমি যদি বলি 5s, 5s, তাহলে 5s মানে কি, n প্লাস l এর মান কত হবে, 5 প্লাস 0 সমান কত 5, তাহলে এখানেও 5
এখানেও 5। তো কোনটা আগে প্রবেশ করে? সেক্ষেত্রে n এর মান দেখতে হবে। n এর মান এখানে 5, এখানে n এর মান কত? 3। তাহলে যেখানে n এর মান কম সেখানে আগে প্রবেশ করবে, অর্থাৎ ইলেকট্রন এই দুইটার মান যখন সেম হয়ে যাবে তখন এটাতে প্রবেশ করবে। যেখানে n এর মান কম সেখানে প্রবেশ করবে। জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন তারপরটা হচ্ছে আমার হুন্ডের নীতি। হুন বলছে, বিজ্ঞানী হুন বলতেছে যে আপনার ইলেকট্রনগুলো প্রবেশের সময়, ঘরে প্রবেশের সময় সর্বোচ্চ বেজোড় অবস্থায় থাকে, সর্বোচ্চ বেজোড় অবস্থায় অবস্থান করে। যদি বেজোড় অবস্থায় অবস্থান করতে না পারে, অর্থাৎ আমরা গড় তিনটা একটা একটা করে দিলাম। গড় হচ্ছে ধরুন পি অরবিটাল গড় তিনটা, পি এক্স, পি ওয়াই, পি জেড। তাহলে পি তে একটা দিলাম, জেড ওয়াইতে একটা দিলাম, জেড একটা দিলাম, তারপর আরেকজন আসছে, তখন আমাকে জোর করতে হবে। কিন্তু এমনি বেজোড় অবস্থায় থাকবে, এক গড়ে দুজন থাকা যাবে না। অর্থাৎ যদি আমি উদাহরণ দিই, কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, অক্সিজেন হচ্ছে 8, ফ্লোরিন হচ্ছে 9। বিষয়টা দেখেন, বিষয়টা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন। তাহলে 1s স্কয়ার, 2s স্কয়ার, 2px, 2py, 2pz, অর্থাৎ p বাড়িতে তিনটা ঘর কিভাবে ঢুকবে? আমার ইলেকট্রন কিন্তু 6টা, 4টা চলে গেছে, আর এখানে একটা একটা করে হবে। আমি এখানে দুইটা দিতে পারি না, এগুলোতে জিরো রাখতে পারি না, জিরো, এটা খালি। একটা একটা করে অযুগ্ন, অর্থাৎ অরবিটাল সমূহতে ইলেকট্রন প্রবেশের সময় সর্বাধিক অযুগ্ন অবস্থায় বজায় রাখবে, বেজোড় থাকতে চেষ্টা করবে। এটা হচ্ছে হুন্ডের নীতি। দ্বিতীয়টা 7টা দেখেন, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2px, 2py, 2pz। তাহলে আর আছে ইলেকট্রন তিনটা, 1 1 1। আমি যদি বলি এখানে দুইটা দিব, এখানে একটা দিব, হবে না, সর্বোচ্চ বেজোড় অবস্থা। একটা একটা করে আমি কি করব? ইলেকট্রন দিয়ে দেব। তারপরটা দেখেন, 1s স্কয়ার, 2s স্কয়ার, 2px, 2py, 2pz। একটা একটা করে দিব। কয়টা হলো? 7টা। সর্বোচ্চ বেজোড় অবস্থা বজায় রাখতে চেষ্টা করতেছি, বাট ইলেকট্রন তো 8টা। 8টা এলে 8টা যদি আসে, পরের কক্ষপথে এই যে প্রথম এক্স ঘরটা আছে সে ঘরে একটা বাড়াই দিতে হবে, অর্থাৎ এখানে আর 1 রাখা যাবে না, এখানে 2 দিতে হবে। 8টা মিললো। যদি ফ্লোরিন হয় 2py, 2pz। তাহলে একটা একটা করে দিলে কয়টা হবে? 7টা। আমার তো 9টা। তাহলে কি করতে হবে? একটা একটা করে দিলাম, বেজোড় অবস্থায় বজায় রাখতেছি। বাট আমি দেখছি আমার আরো দুইজন লোক অবশিষ্ট আছে। তাহলে প্রথম ঘরে চলে আসবে, যেখানে 2 বানিয়ে দিবে, এখানে 2 বানিয়ে দিবে, তবু একজন বেজোড় আছে। আমি চাইলেই জোর বেজোড় ব্যবহার করতে পারি না, আমাকে অবশ্যই বেজোড় আকারে যেতে হবে। বেজোড় আকারে যাওয়ার পরে যদি দেখি যে ইলেকট্রন থাকে গেছে বা আরো আছে, সেক্ষেত্রে ওই প্রথম দিক থেকে জোর বানানো শুরু করবে। এটা হচ্ছে হুন্ডের নীতি। লাস্টের যে নীতিটা আসে সেটা হচ্ছে আপনার পাউলির বর্জন নীতি। পাউলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। তো পাউলি বলতেছে যে একটু আগে যেটা পড়াইলাম আপনাদেরকে, যে 4টা কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ একটি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 4টি কোয়ান্টাম নাম্বার 2টি ইলেকট্রনের জন্য কখনোই সমান হবে না। উদাহরণ দেখেন, যে আপনি আর আপনার ভাই, ধরেন আপনারা দুই ভাই, একই মায়ের সন্তান, আপনারা চলার পথ একই, বাড়ির রাস্তা একই, আপনাদের বাড়ি নাম একই, আপনাদের ঘর একই, থাকেনও একই ঘরে, বাট চেহারা তো একই রকম না। এটা যদি বায়োলজির দিকে চলে যায়, তো সেখানে হচ্ছে সেকেন্ডারি বৈশিষ্ট্য, গুণ বৈশিষ্ট্য, প্রকট প্রচ্ছন্ন যেটা চলে আসে। হ্যাঁ, মা বাবা একই, বাট চেহারা তো একই না। ওই রকমই দুইটা ইলেকট্রন কখনো 4টি কোয়ান্টাম নাম্বার কি হবে না? সেম হবে না। অর্থাৎ আপনার যদি আমি বলি যে দুইটা ইলেকট্রনের 4টি, পাউলি বলতে যে 4টি কোয়ান্টাম নাম্বার কখনো সেম হবে না, 3টে মিলতে পারে সর্বোচ্চ, 4টা জীবনও মিলবে না। অর্থাৎ এন, এল, এম, এস, এই 4টা, এই 4টার ভিতরে একটা না একটা ঝামেলা করবেই। যদি আমি বলি এইটা দেখেন 2px, এই জিনিসটা যদি আমি ধরে বিশ্লেষণ করি, তাহলে কি হবে? এন এর মান কত সবার জন্য? এই এখানে দুইটা ইলেকট্রন, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য, দ্বিতীয়টার জন্য, প্রথমটার জন্য কমা দিলাম, এন এর মান কত? 2। এটার জন্য এন এর মান কত? 2। সেম টু সেম, এন এর মান 2। এল এর মান কত? দুইজনে তো পি, এল এর মান কত? 1। এটা তো এল এর মান কত? 1। কোয়ান্টাম নাম্বার দুইটা মিলে গেছে। অর্থাৎ আপনি, আমি একটু আপনাদেরকে আরেকটা কালার দিয়ে বোঝাই, তাহলে জিনিসটা বুঝবেন। বক্স করেন, প্রথমটার জন্য, প্রথম ইলেকট্রনের জন্য, দ্বিতীয় ইলেকট্রনের জন্য। পরীক্ষাতে আসলে আপনি এভাবে লিখবেন। এটা আমাদের কুমিল্লা বোর্ডে আসছে, যে জিঙ্কের, এখানে লেখা আছে যে আমার 2023 সালে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটির জন্য, সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের জন্য 2টি ইলেকট্রনের জন্য 4s2, এখানে এটা পলির বর্জনের দিকে সমর্থন করে কিনা। সোজা কথা, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তো আমি এটার জন্য দেখাচ্ছি যে এটার জন্য দেখেন, তাহলে এন এর মান কত হবে? এন এর মান কত এটার জন্য? 2, যেহেতু এটা 2, এখানে কত হবে? 2। তাহলে প্রথমটা মিলে গেছে। আমি বলছি 4টা মান কখনো মিলবে না, এন মিলছে।
এল, এল মানে কি পি, পির জন্য কত হবে 1, এখানে কত হবে 1, দ্বিতীয়টাও মিলে গেল। এম, এম হচ্ছে আমার এটা যদি মাইনাস, এই যদি এল এর মান 1 হয় 0 থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত, তাহলে কি হবে -1 0 +1, এটা হবে px, এটা হবে py pz। যেহেতু দুইটা ইলেকট্রনে px আছে, তাহলে এম এর মান কত হবে -1, এখানে কি হবে -1। দেখেন তিনটা মিলে গেছে। পাওলি বলছে কখনোই মিলবে না। তাহলে এবার হচ্ছে এস, এস যদি এটা হয় +½ এটা হবে -½ তাহলে একটা জায়গায় অথবা আরেকটা জায়গায়তে মিলবেই না। তিনটা মিলে গেছে, 4 নাম্বারটা তার সাথে জামিলা হয়ে গেছে। অর্থাৎ পাওলি যেটা বলছে এটা ঠিক আছে। পাওলি বা পাওলির বর্জনীতি যেটা এম এন এটার জন্য 2 2 দন্টাতে 2, এল এর মান এটার জন্য 1 এটার জন্য 1, এম এর মান এটার জন্য -1 এটার জন্য -1, তিনটা মিলছে। বাট যদি ইলেকট্রন ওইখানে দুইটা থাকে, একটা যদি উপর দিকে মুখী হয়, একটা যদি এই মুখী হয়, আরেকটা হবে এই মুখী। আপনি বিষয়টা ক্লিয়ার কিনা সেটা একটু দেখেন। অন্য ঘরে হলে তো মিলবে না, আমি একদম সরাসরি একটা রাস্তা একই, অর্থাৎ কক্ষপথ একই, ঘর একই, বাড়ি একই, সবই একই, একদম সবগুলো তার মিল, মিল হলেও সর্বোচ্চ মিলতে পারে তিনটা, 4 নাম্বারটা মিলবে না। আপনি যদিও আপনার ঘরের হয়, আপনি আপনার ভাই হয়, সেক্ষেত্রে সব মিললেও কিছু কিছু বৈশিষ্ট্য মিললেও সবগুলো মিলবে না, এটাই বলছি। ঠিক একদম ইন জেনারেল কথাবার্তা আছে, পাউলির কথা যেটা আছে যে হ্যাঁ এন এন, এল এল, এম এম সব মিলছে, মিলছে ঠিক আছে, বাট ঘূর্ণনে মিলে নাই। একদম সিম্পল কথাবার্তা, একই ঘরের একই জিনিস, সবকিছু ঠিক আছে, অরবিট উপশক্তি স্তর সবগুলা সমান, বাট ঘূর্ণনে সমান হবে না। একটা যদি প্লাস হাফ হয়, একটা মাইনাস হাফ হবে। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি, এটা হচ্ছে পাউলি বর্জনীতি, এটা কুমিল্লা বোর্ড 2023 সালেও আসছে।